হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নোট স্টাডি। আমি মৌমিতা ম্যাম। আজকে আমি নিয়ে চলে এসেছি আজকের দিনটা যে কী জন্য গুরুত্বপূর্ণ সেই নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আজকে আমরা জানি কি 23শে জানুয়ারি, যেটা স্বাধীনতার সংগ্রামী হিসেবে সুভাষচন্দ্র বসু তার জন্মদিন, এবং তার সাথে পরাক্রম দিবস, তার যে জন্মদিন, এই দিনটিকে পরাক্রম দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। কেন করা হয় এবং স্বাধীনতা সংগ্রামী হিসেবে তার কতটা অবদান আমাদের ভারতবাসীর কাছে সেটা আমরা জানি, এবং সেই সম্বন্ধে আজকে আমরা কিছু ধারণা তুলে ধরব বা কিছু সুভাষচন্দ্রের জীবন কাহিনী তথা তার স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তার যে অবদান কতটা গুরুত্বপূর্ণ সেই সম্বন্ধে আজকে আমরা এক তথ্য তুলে ধরবো তোমাদের সামনে। তো তোমরা ফলো করো প্লিজ, এটাকে ভালো করে শেয়ার করো এবং ভালো করে এটাকে খেয়াল করো, ঠিক আছে? তো চলো আমরা কন্টিনিউ করি। তাহলে প্রথমে আমরা জানবো কি সুভাষচন্দ্র বসু যে আমাদের নেতাজি, তিনি তার জন্মসাল 1897 সালে 23শে জানুয়ারি তিনি ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত বাংলা প্রদেশের উড়িষ্যা জেলার অধুনা ওড়িশা তার কটকে বিখ্যাত কায়স্থ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন, ঠিক আছে? এবার তিনি তার যে শিক্ষাগত জীবন বা তার কর্মরত জীবন সম্পর্কে আমরা একটু জেনে নিই। যেখানে সিভিল সার্ভিস পরীক্ষায় তিনি যখন ভালো নম্বর পেয়েছিলেন, তারপরেও কিন্তু সেখানে তিনি নিয়োগপত্র পেয়ে যান, কিন্তু সেই নিয়োগপত্রে তিনি সাড়া না দিয়ে বিপ্লব সচেতন দৃষ্টিভঙ্গি যেহেতু তার মধ্যে ছিল, তখন সেই নিয়োগপত্র, সিভিল সার্ভিসের যে নিয়োগপত্র তিনি পেয়েছিলেন সেটাকে প্রত্যাখ্যান করেন। আর এই প্রসঙ্গেও তিনি বলেছিলেন যে কোনো সরকারের সমাপ্তি ঘোষণা করার একটা সর্বশ্রেষ্ঠ পন্থা হলো তার থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়া বা তার থেকে নিজেকে একদম পৃথক করে দেওয়া। এই সময় অমৃতসর হত্যাকাণ্ড এবং 1919 সালের দমনমূলক রাওলাট আইন ভারতের জাতীয়তাবাদীদের কিন্তু একটা বিক্ষুব্ধ করে তুলেছিল, যেখানে ভারতবর্ষে ফিরে সুভাষচন্দ্র স্বরাজ নামক একটি সংবাদপত্রে তার লেখালেখি শুরু করেন এবং বঙ্গীয় প্রদেশ কংগ্রেস কমিটির প্রচারের দায়িত্বে তিনি নিযুক্ত হন। তার এই যে রাজনৈতিক পদক্ষেপে তার গুরু ছিলেন কে? বাংলার মহান জাতীয়তাবাদের প্রবক্তা স্বয়ং চিত্তরঞ্জন দাস। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস কিন্তু তার এই সংগ্রামের পথে, তার জাতীয়তাবাদের পথে বা জাতীয়তাবাদী আন্দোলনের ক্ষেত্রে বা রাজনৈতিক আন্দোলনের ক্ষেত্রে যাই বলো না কেন, সেক্ষেত্রে কিন্তু তার একমাত্র রাজনৈতিক গুরু ছিলেন এই দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। আচ্ছা, পরবর্তী অংশে যাচ্ছি, যেখানে 1921 সালে আমরা যদি দেখি 16ই জুলাই মাত্র 24 বছর বয়সে তিনি ইংল্যান্ড থেকে ফিরে আসেন এবং ভারতের মুম্বাইতে পাড়ি দেন এবং অবিলম্বে গান্ধীজির সঙ্গে সাক্ষাতের একটা আয়োজনও করেন। সেই সময় যদি দেখা যায় 51 বছর বয়স ছিল গান্ধীজি, তিনি অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন, অর্থাৎ অসহযোগ আন্দোলন যে 1920 সালে অসহযোগ আন্দোলন হচ্ছিল সেই আন্দোলনে কিন্তু তিনি নেতৃত্ব দিচ্ছিলেন, এবং যার পূর্ববর্তী বছরে ভারতের সমাজে একটা আলোড়নও সৃষ্টি করে দিয়েছিল। আর পরবর্তী যদি কয়েক দশকের মধ্যে আমরা দেখি, ভারতের স্বাধীনতার পথে তিনি একটু এগিয়ে নিয়ে গেছিলেন। এই গান্ধীজি যখন বোম্বেতে অবস্থান করেছিলেন বা বোম্বেতে ছিলেন, তখন কিন্তু সেদিনকেই তিনি নেতাজির সাথে দেখা করতে সম্মত হন এবং অনেক বছর পরে এক লেখায় তিনি এই সাক্ষাতের বিবরণে তিনি লেখেন তিনি গান্ধীকে প্রশ্নবাণে জর্জরিতও করেছিলেন, এবং তার মতে গান্ধীজির যে লক্ষ্য অস্পষ্ট ও তা অর্জনের জন্য তার পরিকল্পনা সুচিন্তিত ছিল না। গান্ধীজি এবং বসু প্রথম সাক্ষাতেই আন্দোলনের উপায় সম্পর্কে দুজনেই কিন্তু মত যে প্রকাশ করেছিলেন, সেই দুজনের মত কিন্তু আলাদা ছিল বা ভিন্ন মত ছিল, তারা দুজনেই ভিন্ন মত পোষণ করেছিলেন। গান্ধীজি যেমন ছিলেন অহিংস আন্দোলন সম্পর্কে তিনি ছিলেন আপোষহীন, তবে নেতাজির মতে বা সুভাষচন্দ্র বসুর মতে ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে যে কোনো উপায়ই কিন্তু গ্রহণযোগ্য ছিল। তারা পরিণতির প্রশ্নে একটা ভিন্ন মত পোষণ করেন। সুভাষচন্দ্র বসু একনায়কতান্ত্রিক শাসনের প্রতি আকৃষ্ট ছিলেন, কিন্তু গান্ধীজি পরিপূর্ণভাবে এর বিপরীত অবস্থান বা বিপরীতভাবে কিন্তু মত প্রকাশ করেন। এর পরবর্তী পদক্ষেপ, যেখানে
আজাদ হিন্দ বাহিনী, সুভাষচন্দ্র নিজে আজাদ হিন্দ বাহিনী প্রতিষ্ঠিত করেন এবং তার সেখানে যে তার অবদান, অর্থাৎ ভারত রক্ষা আইনে গ্রেপ্তার করার পরে 1940 সালের 2রা জুলাই আমরা যদি দেখি, সেখানে সুভাষচন্দ্রকে কলকাতার এলগিন রোডে তার নিজের বাড়িতে অন্তরীণ করে রাখা হয় 1940 সালে, এবং ব্রিটিশের কড়া প্রহরায় এড়িয়ে মোহাম্মদ জিয়াউদ্দিনের ছদ্মবেশে তিনি দেশ ত্যাগের জন্য কিন্তু বেরিয়ে পড়েন। এই নেতাজি বা সুভাষচন্দ্র বসু দেশ ত্যাগের জন্য বেরিয়ে পড়েন। আচ্ছা, পরবর্তী আইএন এর পুনর্গঠন। আজাদ হিন্দ বাহিনীর নেতৃত্ব গ্রহণ করবার পরেই সুভাষচন্দ্র বসু একে নতুন করে সাজিয়ে তোলেন। আজাদ হিন্দ বাহিনীকে তিনি গান্ধী ব্রিগেড, আজাদ ব্রিগেড, নেহেরু ব্রিগেড প্রভৃতি ব্রিগেডে কি করে দেন, ডিভিশন করে দেন বিভিন্ন ব্রিগেডে। ঠিক আছে, এবার বালক বালিকাদের নিয়ে যে সেনা দল, নারীদের নিয়ে ঝাঁসির রানী ব্রিগেড গঠন করা হয় এবং প্রবল অনিচ্ছা সত্ত্বেও শেষ পর্যন্ত কিন্তু সেখানে অনুগামীদের অনুরোধে নেতাজি নিজের নামে একটি ব্রিগেড গঠন করেন এবং যেটা নামকরণ করেন কি সুভাষ ব্রিগেড হিসেবে। এবার এই যে 1943 সাল, তার এই 1943 সালের 21শে অক্টোবর কি হয়, আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা হয়, যেখানে 21শে অক্টোবর তিনি আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা করেন এবং এই বাহিনীকে আরও অগ্রগতির পথে এবং স্বাধীনতা সংগ্রামের এক নতুন অধ্যায়ের সূচনা করতে তিনি এই আজাদ হিন্দ বাহিনীর সহায়তায় সেখানে স্বাধীনতার আন্দোলনে নিযুক্ত হন। আচ্ছা, পরবর্তী পদক্ষেপ যেটা ভারত অভিযান, অর্থাৎ 1943-এর 23শে অক্টোবর আমরা যদি দেখি, আজাদ হিন্দ সরকার ভারতের স্বাধীনতা অর্জনের লক্ষ্যে ব্রিটেনের বিরুদ্ধে একটি যুদ্ধ ঘোষণা করে এবং নেতাজি রেঙ্গুনে তার প্রধান সামরিক দপ্তর গড়ে তোলেন এবং শুরু করেন তার বহু কাঙ্ক্ষিত ভারতের অভিযান। যেই বীর আজাদ হিন্দ সেনারা তাইপং থেকে যাত্রা শুরু করে পাহাড় পর্বত নদ নদী টপকে প্রায় 400 মাইল পথ পায়ে হেঁটে সেখানে ভারত সীমান্তের দিকে তারা পাড়ি দেন। কক্সবাজার থেকে প্রায় 50 মাইল দূরে অবস্থিত মৌরক নামের স্থানে একটি ব্রিটিশ ঘাঁটি লক্ষ্য করে তারা আক্রমণ চালায় এই আজাদ হিন্দ বাহিনীর সেনারা। ঠিক আছে, এবং এই ব্রিটিশ ঘাঁটিকে যখন লক্ষ্য করে তারা আক্রমণ চালায় ক্যাপ্টেন সুরাজমলের নেতৃত্বে, তখন আজাদ হিন্দ সেনারা এই মৌরক যে জায়গাটি স্থানটি জয় করে এবং অবশেষে কোহিমা পর্যন্ত এসে ভারতের মাটিতে তেরঙ্গা জাতীয় পতাকাকে উত্তোলন করে 1944 সালের 6 এপ্রিল। সেই দিনটিতে কি হয় না, তেরঙ্গা নামে পতাকাটা যেটা উত্তোলন করা হয়ে থাকে। পরবর্তী সময় নেতাজি কংগ্রেস থেকে বেরিয়ে এসে 1939 সালের 23শে মে ফরওয়ার্ড ব্লক নামে একটা নতুন দলও গঠন করেন, যেটি মূলত জমিদারি প্রথা ও ব্রিটিশ সাম্রাজ্যের অবসান ঘটানো ছিল। এই ফরওয়ার্ড ব্লকের একটা প্রধান লক্ষ্য বলা যেতে পারে বা এজেন্ডা বলা যেতে পারে। এবার এই 1944 সালে নেতাজির আজাদ হিন্দ ফৌজ ভারতের উদ্দেশ্যে অভিযান করে, যেখানে প্রথমে কি দখল করে, আরাকান, যেটা ব্রহ্মদেশে অর্থাৎ বাংলাদেশে পৌঁছে এবং সেখান থেকে ভারতের মাটিতে পৌঁছে নেতাজি ঘোষণা করেন, তোমরা আমাকে রক্ত দাও, সেই অমৃত বাণী যেটা, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এবং এরপরেই কিন্তু মণিপুরের মহিমা দখল করে ইম্ফল দখল করতে যান। কিন্তু 1939 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান যখন পরাজিত হয়, তখন আজাদ হিন্দ বাহিনী ব্রিটিশদের কাছে আত্মসমর্পণ করতে কিন্তু বাধ্য হয়। এবার আমরা এই যে আজকের দিনটা, বিশেষ করে 2024 যদি 23শে জানুয়ারির কথা হিসেবে বলি, 2021 সাল থেকে স্বাভাবিকভাবে নেতাজির জন্মদিনকেই বিশেষ নাম দেওয়া হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফে। সেই নাম অনুযায়ী 23শে জানুয়ারি এই বছর মানে 2021 সাল থেকে পরাক্রম দিবস হিসেবে পালিত হচ্ছে। গত 2 বছরের মতো এই বছরের কেন্দ্রের তরফে এই দিনটি পালিত হবে এই নামই। তবে নাম যাই হোক না কেন, তার প্রতি শ্রদ্ধা জানানো কিন্তু এটাই মেন উদ্দেশ্য বা দিবসটা পালন করার মেন উদ্দেশ্য বা লক্ষ্য বলা যেতে পারে। আচ্ছা, যিনি ইংরেজ সরকারের অধীনে চাকরি গ্রহণ না করে, অর্থাৎ নেতাজি যখন প্রথমে সিভিল সার্ভিসের
চাকরি নিয়োগপত্র পেয়েছিলেন সেটাকে প্রত্যাখ্যান করে। এই যে দেশকে ইংরেজদের কবল থেকে মুক্ত করতে স্বাধীনতা আন্দোলনে তিনি যোগ দিয়েছিলেন, ভারতের স্বাধীনতা সংগ্রামে তার অবদান অনস্বীকার্য। তাই আজকের এই বিশেষ দিনটি নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা জানানো হয়। এছাড়াও নেতাজির এই জন্মদিনটি দেশ জুড়ে পরাক্রম দিবস হিসেবে পালন করে কেন্দ্রীয় সরকার। তাহলে আমাদের আজকের যে তথ্যটা যেটা আমরা জানলাম 23শে জানুয়ারি যে পরাক্রম দিবস, তার সাথে স্বাধীনতা সংগ্রামী হিসেবে তার যে অবদান সেইটা সম্বন্ধে আজকে আমি ছোট করে সংক্ষেপে তোমাদের কাছে তুলে ধরলাম। এই রকম আরও গুরুত্বপূর্ণ দিনগুলো সম্বন্ধে বা গুরুত্বপূর্ণ ধারণা সম্পর্কে তোমাদের পরবর্তী ক্লাসে বা পরবর্তী ভিডিওতে আরও অনেক ইনফরমেশান আমি নিয়ে আসবো, যেগুলো খুব ভালো করে তোমরা খেয়াল করো এবং ফলো করো। এবং এর মধ্যে থেকে কোনো কিছু যদি ধারণা তোমাদের জানতে ইচ্ছে করে বা কোনো কিছু মনে প্রশ্ন জানতে ইচ্ছে করে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আমরা সেই রকম আরও ডিটেলসে তোমাদের কাছে সেই ইনফরমেশনগুলোকে তুলে ধরবো নোটসারির তরফ থেকে। এবং এই যে জিনিসগুলো, এই যে এক একটা দিন বা এক একটা দিনগুলোর যে গুরুত্ব, সেই গুরুত্বপূর্ণ দিনগুলো সম্পর্কে তোমাদের কিন্তু বিভিন্ন এক্সামে আসতেও পারে, সেই দিনগুলোর গুরুত্ব আলাদা করে তোমাদের প্রশ্ন আসতে পারে, কমন প্রশ্ন। তো ভালো করে এগুলোকে প্র্যাকটিস করো। তো পরবর্তী ভিডিওতে দেখা হবে। তো আজকের মতো আমি এইটুকুই রাখলাম, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো করে পড়াশোনা করো এবং ভালো করে প্র্যাকটিস করো। অল দ্য বেস্ট।